সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার বিশেষ আয়োজন ৩৬ জুলাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে গত বছর অর্থাৎ ২০২৪ সালের ১ জুলাই থেকে শিক্ষার্থীরা একটি আন্দোলন শুরু করেছিল তাদের কোটা সংস্কারের দাবিতে। সেই আন্দোলনটি ধীরে ধীরে শেখ হাসিনার পতনের আন্দোলনের রূপ নেয়। আর শেখ হাসিনার পতন ঘটাতে গিয়ে অসংখ্য শিক্ষার্থী, শ্রমজীবী মানুষকে জীবন দিতে হয়েছে। আর এই জীবন দেওয়া সহ আহত হয়েছে অসংখ্য, অর্থাৎ হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। তাই এই আন্দোলনের পেছনে রয়েছে অনেক গল্প, অনেক ঘটনা, আর সেই সব গল্প নিয়ে আমরা আমাদের এই আয়োজন করে থাকি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিথিকা বিনতে হোসাইন। তিনি অর্পণ আলোক সংঘ নামে একটি সামাজিক সংগঠনের চেয়ারম্যান। বিথিকা বিনতে হোসাইন, আপনাকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনাদের চ্যানেল ভিওডিকে আমাকে আমন্ত্রণ করবার জন্য। এই যে জুলাই আগস্টের আন্দোলন, এই জুলাই আগস্টের আন্দোলন এই গত ১৬ বছরে আসলে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের বিভিন্ন অধিকার রক্ষায় তারা আন্দোলন করেছে। এমনকি সরকার পতনের চেষ্টাও বারংবার হয়েছে, কিন্তু আমরা সেই আন্দোলনগুলো সফল হতে দেখিনি। এই যে জুলাই আগস্টের আন্দোলন, এমন কি আছে এই আন্দোলনে যে এই আন্দোলনে সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, সব শ্রেণী পেশার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল? এই যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গত ১৭ বছর ধরে বিএনপি বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে আন্দোলন করেছে, কিন্তু তারা এমনভাবে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, যে কোনো উপায়ে মানে ক্ষমতায় তাদেরকে থাকতে হবে, সেই জন্য যত প্রক্রিয়া তাদের অবলম্বন করা উচিত ছিল সবগুলো কিন্তু অ্যাপ্লাই করেছে। তো তারপর আপনারা এর আগে কোটা আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, সবগুলোতেই কিন্তু তারা তাদের হেলমেট বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে সমগ্র আন্দোলনকে একদম দমিয়ে দিয়েছে। তারপর যখন এই আন্দোলনটা আবার শুরু হলো, তো সবাই এরকমই একটা ভাবনা যে সবার যে না, কিছু করতে পারবে না, এদের কিছু হবে না, আবার ছাত্রদেরকে মেরে ফেলবে, এই ধরনের। কিন্তু এটা যখন আস্তে আস্তে ১৫ জুলাইতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেলমেট বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে ছাত্রদের উপরে নির্যাতন চালানো হলো, তখন কিন্তু সমগ্র বাংলাদেশে একটা ভয়াবহ একটা চিত্র ইফেক্ট পড়েছে মানুষের মনে। এবং সেদিনের সন্ধ্যাবেলার আকাশের কথাও আমার মনে আছে, একদম মনে হচ্ছে যে রক্ত ঝরিয়েছে তারা রাজপথে, সে রক্ত যেন আকাশের মধ্যে ভেসে উঠেছে আর কি, এরকম একটা সাইন দেখেছি। তো সেই জায়গায় বিএনপিও একটা পলিসি নির্ধারণ করেছে। সবাই বলে এই আন্দোলনে বিভিন্ন জন বিভিন্নভাবে দাবি করছে আন্দোলনের সাফল্য, যে তারা এদের স্টেক হোল্ডার, বিএনপি সব দলেরই নিজেদের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছিল। তো বিএনপি সেই জায়গায় একটা কৌশল অবলম্বন করেছিল, কারণ তারা দেখেছে যে কোনো আন্দোলনে যদি বিএনপি এবং জামায়াত বলে বিগত আন্দোলন সবগুলো কিন্তু তারা দমিয়ে দিয়েছে, একদম শেষ করে সাকসেসফুল হয়েছে। তো বিএনপি এখানে ভেবেছে যে তাদের এই দলীয় ব্যানারে যদি করা হয়, এখানে সেই একই কায়দায় সমগ্র ছাত্রদের উপর নির্যাতন চালানো হবে, সেখানে এই আন্দোলনটাকে ভণ্ডুল করে দেওয়া হবে। তখন তারা জানলো যে তারা যারা ফেস মানে ভ্যালু আছে, যাদের পরিচিত মুখ রয়েছে, তাদেরকে আড়াল রেখে যারা অন্যান্য মানে ফেস ভ্যালু না কিংবা সংগঠনের সক্রিয় আছে কিন্তু কোনো কমিটিতে নাই, আছে না, এরা অনেক অসংখ্য নেতাকর্মী বিভিন্নভাবে সাপোর্ট করে, তাদেরকে দিয়ে বিভিন্ন ইউনিটে ও অন্যদের সাথে তাদেরকে মিশিয়ে দিয়েছে আন্দোলনে স্তীমিত করার জন্য। আসলে যারা এখানে আন্দোলন করেছে সাধারণ ছাত্রছাত্রীরা, তাদের তো আসলে কোনো ওরকম বেসমেন্ট নাই, আন্দোলন কিভাবে করতে হবে কিংবা সাংগঠনিক কৌশল, দক্ষতা, এইগুলো কিছুই ছিল না। তো তারাও কিন্তু যদি এই ছাত্র দল কিংবা যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সাপোর্ট না পেত, তারাও কিন্তু ওভাবে সফলতা অর্জন করতে পারতো না। আর যে কোনো পলিটিক্যালি ট্যাগ দিয়ে তো আপনারা দেখেছেন, যখন বলা হতো যে এখানে ছাত্র দলের আন্দোলন, সেক্ষেত্রে কিন্তু জনসাধারণ মনে করতো যে এটা ঠিক আছে, দলীয় জিনিস হয়ে গেছে, এখানে আমরা যাব না। কিন্তু বিগত কয়েক বছরে এমনভাবে নির্যাতিত হয়েছে সব দল এবং সাধারণ জনগণ।
পুলিশ এমন চাঁদাবাজি করতো যে মানুষের কাছ থেকে কিস্তিতে ঘুষ নিত, সেটা আমরা দেখেছি। তো সাধারণ মানুষও নিরাপত্তাহীন ছিল, সে কারণে প্রত্যেকটা মানুষ ঘরের বাইরে বের হয়ে আসছে সেই সময়টাতে। এবং তো এই আন্দোলনে আসলে সরকারের পতন হবে এটা কি আপনি ভেবেছিলেন? যে আসলে এই আন্দোলনের মাধ্যমে, আন্দোলনটা যখন শুরু হয় প্রথম এক সপ্তাহ, তারপরে দ্বিতীয় সপ্তাহ 16 তারিখে আমরা দেখলাম আবু সাইদের বুকে গুলি করা হলো, এরপর মুগ্ধ, ওয়াসিম, একের পর এক হত্যাকাণ্ড পুলিশের একেবারে জনসমক্ষে। এই হত্যাকাণ্ডগুলো কিন্তু মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। এর আগে বা তখন এর মধ্যে কি কখনো ভেবেছিলেন যে এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হতে পারে? কিন্তু এর আগেও আমরা বড় ধরনের আন্দোলন দেখেছি। কোটা সংস্কার আন্দোলনই ছিল, 2018 সালেও হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে নিরাপদ সড়ক চাই আন্দোলন, সেখানেও কিন্তু এই শিক্ষার্থীদের দিয়ে ওই আন্দোলনটা পরিচালনা করা হয়েছিল। তো নিরাপদ সড়ক চাই আন্দোলনে আরও বেশি, শুরু থেকেই আরও বেশি গণজোয়ার ছিল শিক্ষার্থীদের বিশেষ করে। তাহলে এই আন্দোলনটা কি কখনো মনে হয়েছিল যে সরকার পতন হবে? আসলে আমাদের ফ্যাসিস্ট সরকার এমন একটা নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছে গেছে, যে কোনো মূল্যে তারা গুম খুন, হাজার হাজার খুন করে হলো, রক্ত ঝরিয়ে হলো, তারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য একটা ব্যবস্থা তারা করত। তাদের পুলিশ বাহিনী, তাদের যত বাহিনী আছে সব বাহিনীকে এমনভাবে গঠন করেছে, তৈরি করেছে। আপনারা দেখেছেন কিভাবে একজন পুলিশ সদস্য বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্যার একটা মারলে একটাই যায় স্যার, বাকিটি যায় না। তো এরাই তো ছিল মাঠে। তো এই বাহিনীর বিরুদ্ধে লড়াই করে টিকে থাকাটা মানুষ অনেক চ্যালেঞ্জিং ভেবেছিল। তারপরে যে কোনো সম্ভাবনা তো 50-50 চান্স থাকে, ভয়ও থাকে, আবার জয়ের আশাও থাকে। অবশ্যই সেই জায়গায় মানুষ যখন ভেবে দেখেছে যে না, এদের নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে, যখন আবু সাইদ মারা গেল এবং আবু সাইদের যে স্ট্যাটাস ছিল, সে শামসুজ্জোহা স্যারকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছে আবেগঘন, যে স্যার আপনারকে অনেক দরকার ছিল, আপনি মরে গিয়েও অমর হয়ে আছেন এবং সবাই তো একদিন মারা যাবে, তো লড়াই করে বেঁচে থাকাটা ঢাল হয়ে আপনি যেভাবে ছাত্রদের সামনে দাঁড়িয়েছেন সেভাবে কয়জন দাঁড়াতে পারে, এখন যারা আছেন তাদেরকেও বলছি আপনারা আসেন। তো সে মারা যাওয়ার পর যখন সে শহীদ হয়েছে, সবাই কিন্তু তার উপরে নজর দিয়েছে, কে এই ছেলেটা, আমরা একটু দেখি। তখন সবাই তার ফেসবুক স্ট্যাটাসে দেখতে গিয়েছে, দেখলো এরকম শিক্ষকদের নিয়ে তার একটা আবেগঘন স্ট্যাটাস ছিল। এবং সে কি বলা যায় সেটাকে, সে শব্দটা মনে আসছে না, মানে সে আকাঙ্ক্ষা করছিল আর কি, স্যার টিচাররা কেন আসছে না তাদের ছাত্রদের সাথে, যেহেতু ছাত্র শিক্ষক আক্ষেপ ছিল। তো সেই জায়গায় যখন সব টিচাররা, আমি দেখেছি বিভিন্ন পরের দিনই কিন্তু মাঠে নেমেছে এবং বিভিন্নভাবে শক্ত অবস্থানে নেমেছে। তারপরে আইনজীবীরা নেমেছে সাইদের মৃত্যুর ঘটনার পর থেকে, খুনের ঘটনার পর থেকে। তারপরে তো ছাত্ররা দেখেছে যে না, এখন আর ফেরার কোনো উপায় নেই। সব ছাত্র জনতা এবং যারা আমাদের বিভিন্ন জুলাই যোদ্ধাদের, শহীদদের কথা শুনে তখন দেখি যে এই যারা শহীদ হয়েছেন তারা সকলে কিন্তু একদম মিডল ক্লাস ফ্যামিলির ছেলে সন্তান, এবং তারা সবাই ম্যারিড ছিল এবং সবাই চাকরি করত। এই জায়গা থেকে হয়তো তাদের একটা কষ্ট ছিল যে এই সরকার অনেক যে সুবিধাগুলো তারা আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের এরা পাচ্ছে, হয়তো সেই সুযোগগুলো তারা বঞ্চিত হতো বিভিন্ন জায়গা থেকে। সে কারণে সব মানুষই কিন্তু এই যে সরকারের বিরুদ্ধে বিপুল ক্ষোভ প্রকাশ থেকে তারা মাঠে নেমেছিল। তাদের স্ত্রী সন্তানও ছিল যারা শহীদ হয়েছেন, সেখান থেকে তাদের বারণ নিষেধ উপেক্ষা করে কিন্তু তারা রাজপথে এসেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, দেশের জন্য শহীদ হয়েছেন এবং মুক্ত করেছেন দেশকে। আপনার কি মনে হয় এই আবু সাইদের মৃত্যুটাই কি আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল, মানে সরকার পতনের টার্নিং পয়েন্ট ছিল? কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই আবু সাইদের মৃত্যুটা অবশ্যই টার্নিং পয়েন্ট। যখন একজন ছাত্র পুলিশের গুলির মুখে নিজের বুক চিতিয়ে দেয়, এটা তো সবারই একটা রক্তে আগুন ধরে যায় যে একটা ছেলে এইভাবে মারতে পারে পুলিশ। আবু সাইদ তো ভাবেনি যে তার দেশের পুলিশ তার বুকে এভাবে গুলি চালাবে। তো যখন চালাই দিল, সবাই দেখলো এরকম একটা জলজান্ত খুন এবং সরকার সেটাকে নিয়ে নানানভাবে
মিথ্যে কথা বলছে, মানে সেটা নানান রিপোর্ট তৈরি করছে, ভুয়া রিপোর্ট তৈরি করছে, মানুষ যেটা দেখছে সেখানে ওকে একটা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করছে এবং বলছে যে সে পুলিশের গুলিতে মারা যায়নি, এই রিপোর্টগুলো তৈরি করছে। তো মানুষের মনে এটা কিন্তু একটা বিপরীত প্রতিক্রিয়া জাগ্রত করেছে। সকল মানুষ, মায়েরা নেমে এসেছে, বা মানে কৃষক, শ্রমিক, রিক্সা ভাইয়েরা সবাই কিন্তু নেমে এসেছে তখন। তখন আর কারোর ফেরার পথ ছিল মানে না। দুটো বিষয়, একটি হলো আবু সাঈদের যে আত্মত্যাগ, তিনি যে পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন একেবারে অবলীলায়, যে দেশের জন্য আমি জীবন দিব, কোনো সমস্যা নেই, এই যে সাহস এবং ত্যাগের, মানে আমরা বলতে পারি সাহসের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল এই সিনারিটা, আবু সাঈদের মৃত্যুর ঘটনাটা, এইটা একটা দিক। আর দ্বিতীয়ত হলো শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে মুক্তিযোদ্ধারা রাজাকারের বাচ্চারা চাকরি পাবে না, তো রাজাকারের বাচ্চারা পাবে। এই দুটো জিনিসই কিন্তু এই শিক্ষার্থী সহ সারা দেশের মানুষকে বীতশ্রদ্ধ করেছিল। আর আবু সাঈদের মৃত্যুটা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আত্মত্যাগের যে, মানে কি বলে এটাকে, উৎসাহ, সেই উৎসাহ জুগিয়েছিল। আপনি কি মনে করেন? না, শেখ হাসিনা তো সবসময় যে কোনো বিষয়ে একটা রাজাকার ট্যাগিং দিয়ে সবাইকে, মানে সন্ত্রাসী রাজাকার বলেই ট্যাগিং দিয়ে নির্যাতনের স্টিম রোলার চালাতো। এটাতে যখন আমরা অভ্যস্ত হয়ে গেছি, ছাত্ররা অভ্যস্ত হয়ে গেছে এবং এটাতে তারা মানে হীনমন্যতা ভুক্ত, যখন এই আইডেন্টি ক্রাইসিস করেছে তাদের যে তারা সবাই রাজাকার, ঠিক আছে আমরা রাজাকার, এবার আমরা দেশ স্বাধীন করবো, এরকম একটা প্রতিক্রিয়া চলে আসছে। তুমি রাজাকার বলতেছো, আমরা রাজাকার, তোমার পতন চাই। সেই জায়গাতেই টার্নিং পয়েন্ট আসছে এবং সেটা সবাইকে উজ্জীবিত করেছে। যে স্লোগানটা ছিল, তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। স্বৈরাচার স্বৈরাচার। তো সেটাই আইডেন্টি ক্রাইসিস, তুমি আমাকে দিবা, ঠিক আছে আমি সেটাকে এস্টাবলিশ করব, এরকম একটা বিষয় ছিল আর কি। আর সেটাই আসলে সবাই নিয়েছে, মানে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সেটাকে একটা টার্নিং পয়েন্ট ছিল এবং সবাই সেটাকে রিসিভ করেছে এবং সফলতা পেয়েছে। সেই স্লোগানটাই আসলে ওর পতনের মূল ছিল। আসলে আমরা দেখেছি যে এই আন্দোলনে সার্বিকভাবে সবার একটা সহযোগিতা ছিল। সেখানে ধরেন পুলিশ বাহিনীও কিন্তু অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল 19 তারিখের পরে। আমরা দেখেছি যে হ্যাঁ, সবাই কিন্তু গুলি চালায়নি, মানে যে কোনো একটা বাহিনীতে সবাই তো গুলি চালায় না, কিংবা পুলিশ বলেন, র্যাব বলেন বা অন্যান্য বাহিনী বলেন, তাদের মধ্যে এক ধরনের স্থবিরতা। কেননা আমরা এ ধরনের খবর পাচ্ছিলাম যে পুলিশ থেকে অনেকে পদত্যাগ করছেন, অনেকে চাকরি ছাড়ছেন, এগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে কাজ করেছে উৎসাহ যোগানোর ক্ষেত্রে। তো আন্দোলনটি একটি সার্বিক আন্দোলন হয়েছে, মানে সব ডিপার্টমেন্টের মানুষই কিন্তু এর সাথে জড়িত ছিল। আপনি সেনাবাহিনী বলেন, আমরা জানি যে 2 তারিখ বা 3 তারিখে যখন সেনাবাহিনীর একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু সেনাপ্রধানের সাথে অনেক বক্তব্য দিয়েছেন সিনিয়র অফিসাররা, যারা মাঠে ছিল 144 ধারা জারি করার পরে বা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল সারা দেশে, তখন মাঠে ছিল। তারা যে পরিস্থিতি দেখেছে সেটা সেনাবাহিনীকে অবগত করেছিলেন, সেনাপ্রধানকে। সেখানে সেই বিষয়গুলো কিন্তু সোশ্যাল মিডিয়া আসছে। আসলে সেনাপ্রধান বক্তব্যে কী বলেছেন, অফিসাররা কী বলেছে, সেখানে সেনাপ্রধান কবিতা আবৃত্তি করেছিলেন এবং তিনি বলেছিলেন যে যা হবে দেশের পক্ষে। এই বিষয়গুলো কিন্তু আরও বেশি উৎসাহিত করেছে, পাশাপাশি সরকারি বাহিনীকে কিন্তু ডিমোরালাইজ করেছে। আপনি কি মনে করেন? হ্যাঁ, পুলিশরা পদত্যাগ করেছে, কিন্তু আরো অনেক বেশি করা উচিত ছিল, কিন্তু সেটা খুবই সামান্য ছিল। টিচাররাও করেছে, সেটা সামান্য ছিল। অনেকে ছবি নামায় ফেলছে তাদের রুম থেকে। হ্যাঁ, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এরকম ঘটনা দেখেছি। এটা খুবই নগণ্য ছিল বলা যায়। যে আরো বেশি পরিমাণে এর আগের আন্দোলনগুলোতে আমরা দেখেছি যখন সরকার বিরোধী পতন আন্দোলন হয়েছে, এটা অনেক হিউজ পরিমাণ ছিল। কিন্তু এখন এই সময়টা মানুষ সেটা করেনি, ভয় পেত মানুষ। কারণ হাসিনা এমনভাবে তাকে স্বৈরাচারিতা প্রতিষ্ঠিত করেছে, সবাই তাকে হিটলারের অপোজিট ভাবতে শুরু করতো, যে এটা হয়তো নিরঙ্কুশ ক্ষমতার একটা অধিকারী, যেটা সেরকম ভাবতো। তো সেই জায়গায় আমার যেটা মনে হয় যে আমাদের সেনাবাহিনীর যে টিম ছিল, এরা তো সারা মাঠে ছিল। তখন সেনাবাহিনীর উপরে মানুষ তো র্যাব, পুলিশের উপরে আস্থা, বিজিবি, এদের উপরে আস্থা রাখতে পারে না। একমাত্র আস্থা ছিল সেনাবাহিনী। তো সেনাবাহিনী যখন সারা ঢাকা শহর, সারা বাংলাদেশে সফর দিচ্ছিল, টহল দিচ্ছিল, তখন একটা স্লোগান কিন্তু উচ্চারিত হতো, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। তারপর মনে হয় তারা সবকিছু পরিস্থিতি বিবেচনা করে যখন তাদের বৈঠক হলো, যে বৈঠকের কথা আপনি বললেন, সেখানে ডিসিশন নিয়েছে না, আমরা এটা করতে পারি না, আমরা জনগণের উপরে আর স্টিম রোলার চালাতে পারবো না, আপনাকেই পদত্যাগ করতে হবে, এই ধরনের সিদ্ধান্ত আসছে। তারপরে ওই যেদিন
সকালবেলায় যে প্রোগ্রাম 5ই আগস্ট, সেদিনও কিন্তু আমাদের মনে একটা মানে কেমন ভয় শঙ্কা, না জানি কি হয়, মানে আসতে দিচ্ছে না, আর জায়গায় জায়গায় বাধা, এই টাইপের নিউজ আসছিল। দোয়া করছিলাম আল্লাহর কাছে কি হয়, সবসময় মিডিয়ার দিকে তাকাচ্ছিলাম। তারপরে দেখলাম যে হঠাৎ করে কোত্থেকে যেন একদম আবাবিল পাখির মতো সব মাঠে চলে আসলো, নিউজ আসলো যে হাসিনা পালাইছে। অন্যরকম কিন্তু এরকমটা মানে আস্থার সংকট তো থাকবেই, কেননা আমরা 1, 2, 3 তারিখের পরও যখন পদত্যাগ করছিল না বা এই ধরনের কোনো খবর পাচ্ছিল না, তখন তো মানুষ যারা আন্দোলন করেছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের ভেতরেও কিছুটা হতাশা কাজ করছিল। কেননা অনেক জীবন দেওয়া হয়ে গেছে 15-20 দিনে বা 1 মাসের মধ্যে, অনেক মানুষ আহত হয়েছে। মানে এত কম সময়ে এত নিহত, এত আহত একটা রাষ্ট্রীয় বাহিনীর হাতে, এটা তো মানে কি বলবো, বিরল ঘটনা। কেননা সরকার বিরোধী আন্দোলন তো আমরা বিভিন্ন দেশে দেখি, কিন্তু এত মানুষের প্রাণ যাওয়া, এত মানুষ আহত, এটা কিন্তু অবিশ্বাস্য একটা বিষয়। তারপরও যখন পদত্যাগ করছিল না, তখন কিন্তু মানুষের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছিল, বিশেষ করে আন্দোলনকারী এবং যারা প্রত্যাশা করছিল যে এই সরকারের পতন হবে। এই কারণে হয়তো মানুষের মধ্যে এক ধরনের হতাশা বাইয়েছিল। কিন্তু 5 তারিখেও যে শেখ হাসিনা পদত্যাগ করবে, বা যখন আমরা শুনলাম যে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, তখনও কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে এই সরকার আসলে থাকবে না। কেননা তখন আমরা বিভিন্নভাবে স্ট্যাটাস দেখছিলাম আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা নেত্রীরা যে 7 মিনিটে সব কিছু ঠিক করে ফেলবে। আপনি কি বলবেন? না, তারা তো এরকম চেষ্টা করেছিল, কারণ আমরা দেখেছি শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার যে বাহিনী, পুলিশ বাহিনী যাত্রাবাড়িতে কি ম্যাসাকার করেছিল, অবশ্যই কুমিল্লায় সাভারে করেছিল, মানুষকে পুড়িয়ে ফেলেছিল, ইয়েতে কি জান ভ্যান গাড়িতে উঠিয়ে, এইরকম করতে পারে, যে চিন্তা করা যায় বাংলাদেশের পুলিশ। তার তো এটা অনেকে বলছিল যে ইসের পরে, আন্দোলনের পরে, যেটা বাংলাদেশি পুলিশ না 5ই আগস্টের পরে, এটা তদন্ত হয়েছে কি, হওয়া উচিত ছিল আসলে এরা কারা ছিল। তবে যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। তাহলে আমাদের যেই যাদের সাথে এই ইনজাস্টিস করা হয়েছে, তাদের পরিবার শান্তি পাবে, দেশের মানুষ এখনো তাদেরকে বিচারের আওতায় কেন নিয়ে আসা হচ্ছে না? বিএনপি তো একটি বড় রাজনৈতিক শক্তি, আপনিও একসময় বিএনপির কর্মী ছিলেন বা স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন, সদস্য ছিলেন, তো বিএনপি কেন করছে না? বিএনপি কেন প্রেসার ক্রিয়েট করছে না বিচারের জন্য? এখন ক্ষমতায় নেই, কিন্তু বিএনপি এখন রাষ্ট্রের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সবাই জানে। না, এখন বিএনপি তো চাইলে সবকিছু করতে পারে না। তারা যখন রাষ্ট্রের দায়িত্ব পাবে, তখন আপনি প্রশ্ন করতে পারেন যে বিএনপি কে। আপনি মনে করেন কি বিএনপি ক্ষমতায় গেলে বিচার একেবারে খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে বিচার করতে পারবে? না, অবশ্যই বিচার করতে হবে। আমরা যারা আছি আমরাই প্রতিবাদ করব। আমরা তো এরকম, আমাদের তো সংবিধানের 70 নং অনুচ্ছেদে বলা হয়েছে, চেঞ্জ করা হয়েছে যে নিজের দলের বিরুদ্ধে আমরা সমালোচনা করতে পারবো। আমাদের দলের যদি মনে হয় এরকম কোনো কাজ ওরা করা দরকার কিন্তু করছে না, সেটা নিয়ে আমরা কথা বলবো। আপনি সুন্দর একটি কথা বলেছেন। আপনার দল একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে যে 70 অনুচ্ছেদে আছে যে নিজের দলের সমালোচনা করা যাবে এবং দল একটি ভুল কাজ করলে সেটির প্রতিবাদ করা যাবে। তো আমরা জানি যে এই যে আন্দোলনটি হয়েছে, এটার সাথে রিলেটেড এই আন্দোলনটি হয়েছে একটা পরিবর্তনের বাংলাদেশের আকাঙ্ক্ষা কিন্তু প্রত্যেকটি মানুষের, এবং সেই জন্যই কিন্তু মানুষ, সব ধরনের মানুষ, আপামর জনসাধারণ কিন্তু রাস্তায় নেমে এসেছিল। উদ্দেশ্য কিন্তু একটাই, পরিবর্তন শুধু শেখ হাসিনার না, মানে আমি খারাপকে ধুয়ে মুছে দেব, এখানে কিন্তু একটা মেসেজ আছে। শেখ হাসিনার ক্ষমতার পতন মানে হচ্ছে আমি খারাপকে ধুয়ে মুছে দিলাম, অর্থাৎ আমার আগামীটা হবে সুন্দর, অর্থাৎ একটা পরিবর্তন গতানুগতিক। যে আমাদের রাজনৈতিক পরিবেশ, আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা গতানুগতিক, আমরা তো জানি গত স্বাধীনতার পর থেকে তো খুব বেশি পরিবর্তন কি কখনো হয়েছে? না, একই ধারায় চলছে এখনো। কিন্তু এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, আপনি কি শতভাগ আস্থাশীল যে আপনার দল সেই মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে শতভাগ? আমার দলকে আপনি দেখেন, আজকে একটা অরাজনৈতিক দল ক্ষমতায়, তারা কি পেরেছে? যদি আমি প্রশ্ন না, তারা তো রাজনৈতিক সরকার না। তো রাজনৈতিক সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ আসে, এরা দুর্নীতি করে, এরা কাজ করে। তাদের তো জনগণের প্রতি কোনো কমিটমেন্ট নেই, তাদের তো কোনো কমিটমেন্ট না, নেই। তারা তো আপনি কিছু লোককে ধরে এনে একটা সরকারে বসিয়ে দিলেন, তাদেরকে তো বলা হয় স্বচ্ছ, দুর্নীতি মুক্ত, তাই তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তারা এই জায়গায় বসে কেন? কিন্তু তারা তো রাজনীতির পেশাদার নয়, রাজনীতি তো তাদের পেশা নয়।
তারা তো বিভিন্ন তাহলে পেশাজীবী থেকে এসেছে। রাজনীতি না পেশা হলে আপনাকে তো অবশ্যই রাষ্ট্র কার্যক্রম চালানোর জন্য ওরকম দক্ষ লোককে খুঁজে বের করে আপনাকে সেখানে তো জায়গা আমি করা বলবো হতো। আপনাদের তাহলে তো সেই ব্যর্থতা আপনাদেরও, কারণ 5 আগস্টের পর আপনারা সেরকম ভূমিকা রাখেননি কেন সরকার গঠনে? সেটা নিশ্চয়ই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ করেছেন, বলেছেন। এখন ওনাদের সাথে ঐকমত্য, বিভিন্ন কমিশনের কথা হয়, প্রধান উপদেষ্টার কথা হয়। আসলে প্রথমেই যখন এই সরকারটা পতন হয়েছে তখন একটা এলোমেলো অবস্থায় ছিল। হঠাৎ করে একটা ফ্যাসিস্ট বাহিনীর হঠাৎ চলে যাওয়া অনাকাঙ্ক্ষিত ছিল বটে, তারা তো জীবনেও ভাবে নাই। আমাদের ভেবেছে, কিন্তু এত এভাবে হয়ে যাবে সেদিনে এরকমটা ছিল না। তখন একটা 3 দিন সরকারই ছিল না, কে হবে না হবে, এবং সবার মধ্যে একটা ট্রমায় ছিল। কেউ আসলে ডিসিশনটা কি হবে হঠাৎ করে নিতে পারেনি। ওখানে ছাত্ররা অভ্যুত্থান করেছে, তারা এটার মাস্টার মাইন্ড, এই ধরনের আলোচনা আসছে, তাদের মধ্যে ফোকাসটা রাখা হয়েছে। যদিও তখন এত আলোচনা হয়নি আসলে কারা এটা শক্তি জুগিয়েছে। হ্যাঁ, এই জন্য ওই যে একটা স্রোত গিয়েছে, ওরা মাস্টার মাইন্ড, ওরা যা বলছে তাই হয়ে গেছে। তখন কিন্তু ওই সময়টা যদি মানুষ এতভাবে ওদেরকে উপর আস্থা রেখেছিল, অন্য কেউ কিছু বললে তাদের বিরুদ্ধে হয়তো আবার লাগতো। সেজন্য হয়তো বিএনপি ওই সময়টা সাইলেন্ট ছিল, সরকারের উপরে পুরো আস্থা রেখেছে, ডক্টর ইউনূস সাহেবের উপরে। উনি যেটা করেন সেটার দিকে তাকিয়েছিলেন, হয়তো ভালো কিছু হবে। বাট এখন যেটা হয়েছে, সময়ের সাথে আমরা দেখেছি যে সেটা আসলে সিদ্ধান্তটা ভুল ছিল। এবং ডক্টর ইউনূসও কিন্তু বলেছেন, প্রথমে মাস্টার মাইন্ড বলে ফেলেছেন, পরে আর কখনোই বলেননি। তো নিশ্চয়ই ওনারাও সেটা ভুলটা বুঝতে পেরেছেন। কিন্তু আমার প্রশ্নটি ছিল যে আপনার দল কি সেই পরিবর্তনটা আনতে পারবে, কি মনে হয়? যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার তো সবসময় পরিবর্তনের পক্ষে বলছেন। এত বড় একটা দল, অনেক মানুষ, নানান রকমের মানুষ, কেউ সুশিক্ষিত, কেউ স্বশিক্ষিত, কিংবা কেউ পড়াশোনা করেনি, পাওয়ার অ্যাপ্লাই করতে পছন্দ সব ধরনের করেন। মানুষই তো হ্যাঁ থাকে একটি আছে। রাজনীতির দলে। তো সবাইকে তো আপনি কথা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনার বেসিক আছে, আপনার শিক্ষা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আপনার পরিবেশ আছে। এবং আসলে কি আমি একটা কথা ইদানিং সবসময় বলি, সকল নেতা নেত্রীদেরই একটা বিষয় খেয়াল করতে হবে, আমি কি করছি, আমি কি বলছি, আমার কি করা উচিত। Right. এই 3টা সেন্টেন্সে যদি পার্থক্যটা বুঝতে পারে, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ খারাপ কিছু হবে না, ভালো কিছু হবে। আগে এই বিষয়গুলো বুঝতে হবে। তো এই ডেপথের ভিতরে তো অনেকে প্রবেশ করতেই পারে না, যেতেই পারে আপনাদের না। দলের সামনে আপনারা 31 দফা দিয়েছেন, এর আগে জিয়াউর রহমান সাহেব, শহীদ 19 রাষ্ট্রপতি দফা জিয়াউর রহমান দিয়েছেন। সাহেব 19 দফা দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। এগুলো সবাই আমরা অবগত। এই কোনো দফাই তো রাষ্ট্রের বিপক্ষে নয়, সব দফাই রাষ্ট্র জনগণের উন্নয়নে এবং রাষ্ট্রকে মানবিক করার, জনগণকে মানবিক করার, রাজনৈতিক নেতানেত্রীদেরকে মানে জনগণের জন্য কাজ করার। তো আমরা এই দফাগুলো দেখছি, কিন্তু আপনাদের সামনে তো একটা সহজ পথ আছে, সেটা হলো যে জিয়াউর রহমানের পথ। জিয়াউর রহমান যে দর্শন এবং যে নীতির ভিত্তিতে রাষ্ট্র গঠনে মনোযোগ দিয়েছিলেন এবং তিনি 2-3 বছরের মধ্যেই তিনি রাষ্ট্রটিকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন। তো এত সুন্দর একটা পথ যে দলের সামনে, এখানে প্র্যাকটিক্যাল করে গেছেন জিয়াউর রহমান যে কি করলে রাষ্ট্র সুন্দরভাবে গঠন করা সম্ভব। আমি বারবার বলছি কিন্তু যে কি করলে সম্ভব। আপনি একটা বিষয় আছে তাত্ত্বিক, যে আপনি মুখে বলবেন এটা সেটা বাস্তবায়ন করা কঠিন, কিন্তু জিয়াউর রহমান তো পথ দেখিয়ে গেছেন যে এই পথে এগোলে আপনি রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র, সবার জন্য রাষ্ট্র নির্মাণ করতে পারবেন। তো আপনারা তো 10 বছর ক্ষমতা ছিলেন, কিন্তু সেটি কি আপনারা পেরেছেন? আদৌ তো আপনারা পারেননি। আসলে জিয়াউর রহমানের ওই সময়টা একটা প্রেক্ষাপট ছিল, তারপরে মানুষ আস্তে আস্তে ভিন্ন রকম হয়ে যায়, ভিন্ন প্রেক্ষাপটে আসে। জিয়াউর রহমান অসম্ভব সৎ একজন মানুষ ছিলেন, খুব আদর্শিক মানুষ ছিলেন, খুব জ্ঞানী একজন মানুষ ছিলেন, প্ল্যানার ছিলেন, গুড প্ল্যানার ছিলেন। সব কিছু মিলায় উনি কন্ট্রোল করতে পারতেন। তো একটা প্রতিভা তো সবার ভিতরে থাকে না। উনি এটা পেরেছেন। খালেদা জিয়া অন্য দিকে সফলতা পেয়েছেন। তারেক রহমান, উনি সব দিক দিয়ে এত বড় একটা দলকে উনি ম্যানেজ করতে পারছেন বিদেশ থেকে। সব কিছু তো একটা প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে। তো রাজনৈতিক ধারা কিন্তু চেঞ্জ হয়েছে 5ই আগস্টের পরে, রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। এখন কিন্তু পুরোনো ধারা রাজনীতি আর চলবে না। মানুষ অনেক সচেতন, মানুষ এখন সবকিছু এটাই বাস্তব। দেখতে পায়। এখন যদি আপনি ভুল করেন, এটা নিয়ে আবার আন্দোলন হবে। তো আমরা তো সবসময় শুধু রক্ত দিয়ে যাব, এটা কোনো কথা না। 5 আগস্টের পরে আপনার দলে ইতিবাচক পরিবর্তন কি দেখছেন? ইতিবাচক পরিবর্তন তো অবশ্যই আছে।
অত তো আর মানে কিছু তো দুই একটা তো বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। এটা যে আপনি একদম বেহেশতখানা হয়ে যাবে না তাহলে না, তো তা বেহেশতের সাথে অবশ্যই না। পার্থক্য পৃথিবীর হতো না। কোথাও দুর্নীতি অপশাসন নাই এমন কোনো রাষ্ট্র কিন্তু নেই। কন্ট্রোলে আছে, এটা তো আপনি বলতে পারেন। একদম আনকন্ট্রোল তো আর নাই। দু একটা বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় হতে পারে, আপনার ফ্যামিলিতেও হয়, তাই না? আর এর দেশ তো আরো অনেক বড়। না, আমি বলছি ইতিবাচক কি দেখছেন? হ্যাঁ, এই যে ইতিবাচক কিছু সিদ্ধান্ত থাকে না প্রত্যেকটি দলের? এই যে সবসময় মানবিক বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রতি দলীয় নেতাকর্মীদের সহনশীলতা, সহমর্মিতা, রাজনীতির চর্চা করার জন্য সবসময় তাগিদ রয়েছে, এটাই তো ইতিবাচক। এত রক্তের বিনিময়ে বাংলাদেশের একটা পরিবর্তন ঘটলো 5 আগস্টে, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। এই গণমানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশার পারদ কিন্তু অনেক হাই। এই জায়গায় এসে আগামী দিনে কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? একবার সবশেষ প্রশ্ন আর কি, অল্প কথা বলবেন। একটা বৈষম্যহীন, মানবিক, মর্যাদা সম্পন্ন, যেখানে সকল মানুষের শ্রেণী বিভাজন থাকবে কিন্তু শ্রেণী বৈষম্য থাকবে না। সকলে, প্রত্যেকটা মানুষ তার মানে রাইট, ভিন্ন মত থাকবে কিন্তু প্রতিযোগিতা থাকবে, হ্যাঁ। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, বাট প্রতিহিংসা থাকবে না। প্রতিহিংসা থাকবে না। এটা এরকম বাংলাদেশই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকে যেটি আমরা করলাম, আমাদেরকে বিথিকা বিনতি হোসাইন তিনি বললেন যে আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। অবশ্যই আমরা সবাই সেটি চাই। তিনি আরও একটি বিষয় উল্লেখ করলেন যে মানুষ এখন আর বোকা নয়, মানুষ আসলে সবাই পরিবর্তন চায়। আর আমরা যে গতানুগতিক রাজনৈতিক ধারায় চলবো এবং রাষ্ট্রের সুশাসনের অভাব থাকবে, সেটি আসলে মানুষ কেউ প্রত্যাশা করে না। তাই আমাদের সবার প্রত্যাশা আমরা আগামীতে সুন্দর, সুখী এবং একটি মানবিক বাংলাদেশ পাবো, এবং সেই লক্ষ্যে সবাই ইতিবাচক চিন্তা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।